Hello everyone, welcome back to my YouTube channel Study in Bengali. আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জন্য আমরা যে মক টেস্টের সিরিজটা শুরু করেছিলাম, আজকে তার মক টেস্ট নাম্বার 3। এর আগে আমাদের আরও দুটো আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জন্য মক টেস্ট হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত অ্যাটেন্ড করনি তারা চাইলে অ্যাটেন্ড করতে পারো, ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন দেখো কী বলছে। আমি তোমাদের জন্য আজকে ক্যাটাগরি ওয়াইজ সবকটাকে আলাদা আলাদা করে সেকশন করে নিয়ে এসেছি। দেখো প্রথমে আমরা স্ট্যাটিক জিকে থেকে দেখে নেবো। স্ট্যাটিক জিকে থেকে মোট 10টা প্রশ্ন আছে। তো দেখো প্রথম প্রশ্ন কি বলছে যে সেরা বিচারক পুরস্কার কোন সংস্থা প্রদান করে থাকে। ঠিক আছে, সেরা বিচারক মানে কি বেস্ট জাজের যে পুরস্কারটা সেটা কোন সংস্থা, নিম্নলিখিত কোন সংস্থাটা প্রদান করে থাকে। বার কাউন্সিল, ইন্ডিয়ান লিগাল কাউন্সিল, ইন্ডিয়ান জাস্টিস ফোরাম নাকি ইন্ডিয়ান জুডিশিয়াল সার্ভিস। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইন্ডিয়ান লিগাল কাউন্সিল। এটা কিন্তু সেরা জাজ বা বেস্ট জাজের যে অ্যাওয়ার্ডটা প্রদান করা হয়ে থাকে ভারত সরকারের পক্ষ থেকে, সেটা কিন্তু প্রদান করে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 2 নম্বর কোশ্চেন, যে ভারতের জাতীয় মাছ কি। ঠিক আছে, এখানে মাছ বলতে কিন্তু তোমরা এখানে মাছ বলতে পারো বা অ্যাকোয়াটিক অ্যানিমেলও কিন্তু তোমরা এখানে ধরতে পারো। ঠিক আছে, অ্যাকোয়াটিক অ্যানিমেলও কিন্তু তোমরা এখানে ধরতে পারো। তো দেখো ভারতের যে তোমার ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমেল যেটা আমরা বলি, বা ভারতের যে তোমার জাতীয় তোমার হচ্ছে জলজীব যেটা, সেটা কি, সেটা কিন্তু হয়ে যাবে গাঙ্গেটিক ডলফিন। ঠিক আছে, গাঙ্গেটিক ডলফিন বা গঙ্গা নদীর যে ডলফিন আছে তাকে কিন্তু তোমার ভারতের জাতীয় মাছ বা ভারতের জাতীয় অ্যাকোয়াটিক বা ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিম্যাল হিসেবে ধরা হয়ে থাকে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখো, আজকে 3 নম্বর কোশ্চেন, যে ইউএনওর সদর দপ্তর কোথায় আছে। দেখো এই কোশ্চেনে যাওয়ার আগে আমরা ইউএনও সম্পর্কে একটা বেসিক ডিটেলস জেনে নেবো। দেখো 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিন্তু ইউএনও তৈরি করা হয়েছিল। আর ইউএনও কত সালে তৈরি করা হয়েছিল, এটা তো 1945 সালে বললাম। আর এটা কিন্তু 24শে অক্টোবরের যে তারিখ ছিল সেই ডেটে কিন্তু পালন করা হয়েছিল, মানে প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রত্যেক বছর কিন্তু 24শে অক্টোবরের তারিখটাকে ইউএনও দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এবার এই যে ইউএনও আছে সেই ইউএনওর মধ্যে কিন্তু তোমার বিভিন্ন রকমের সংস্থা আছে, যেরকম আমরা বলতে পারি হু কিন্তু ইউএনওর মধ্যে পড়ে। তারপরে যে ইন্টারন্যাশনাল তোমার হচ্ছে ইন্টারন্যাশনাল তোমার হচ্ছে কোর্ট অফ জাস্টিস আইসি যেটা বলে, সেটাও কিন্তু তোমার ইউএনওর মধ্যে পড়ে। ইউএনজিসি মানে তোমার হচ্ছে জেনারেল যে কমিটি থাকে বা জেনারেল যে অ্যাসেম্বলি থাকে যেটাকে ইউএনজিএ বলে, এটাও কিন্তু ইউএনওর মধ্যে পড়ে। আর সবথেকে পাওয়ারফুল যেটা সেটা কিন্তু তোমার হয়ে যাচ্ছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, যেটাকে ইউএনএসসি বলে, যেটা কিন্তু সারা বিশ্বব্যাপী যে সিকিউরিটি প্রদান করে থাকে। তো এগুলো কিন্তু সবই ইউএনের মধ্যে পড়ে। এবার এই যে ইউএনও আছে, এই ইউএনও সদর দপ্তর কোথায় অবস্থিত, দেখো ব্যাক টু ব্যাক 4টে অপশনের মধ্যে কোনটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইউএনের যে সদর দপ্তর আছে সেটা কিন্তু নিউ ইয়র্কের যে ম্যানহাটন দ্বীপ আছে সেই ম্যানহাটন দ্বীপে কিন্তু অবস্থিত। এবার দেখো প্যারিসে কি আছে, প্যারিসে কিন্তু যে ইউনেস্কো আছে, অর্থাৎ ইউনাইটেড নেশন এডুকেশনাল কালচারাল অ্যান্ড সায়েন্টিফিক যে অর্গানাইজেশন, যেটাকে আমরা ইউনেস্কো বলে থাকি, সেই ইউনেস্কো সদর দপ্তর কিন্তু প্যারিসে অবস্থিত। জেনেভাতে কিন্তু যে আইএলও অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, তারপরে WHO, এদের কিন্তু সদর দপ্তর অবস্থিত। এইবার এই যে হেগ, ঠিক আছে, নেদারল্যান্ডসের যে হেগ শহরে, এখানে ইউনেস্কোর কোন অঙ্গের সদর দপ্তর অবস্থিত, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা তোমাদের জন্য একটা HW থাকছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 4তম কোশ্চেন, যে মেক ইন ইন্ডিয়া প্রকল্প কত সালে শুরু করা হয়েছিল। ঠিক আছে, এই যে মেক ইন ইন্ডিয়া যে প্রকল্পটা আছে এটা কত সালে শুরু করা হয়েছিল, 2012, 2014, 2016 নাকি 2018। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা 2016 সালে শুরু করা হয়েছিল। এই যে মেক ইন ইন্ডিয়া এর যে তোমার ইনিশিয়েটিভটা, এই যে ইনিশিয়েটিভটা দেখতে পাচ্ছ, তো এর মেন যে উদ্দেশ্য সেটা কি, সেটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে স্বদেশি উপায়ে ম্যানুফ্যাকচারিংকে বাড়ানো। এটাই কিন্তু মেক ইন ইন্ডিয়ার মূল লক্ষ্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, এখানে মনে হচ্ছে একটু সমস্যা হয়েছে। এটা কিন্তু 2014 দেখছি। এটা আসলে তোমার শুরু করা হয়েছিল 2014 থেকে। ঠিক আছে, একটু ডেটটা নিয়ে কনফিউশন থাকতে পারে তোমাদের। এটা কিন্তু কার্যকর হয়েছিল 2016 থেকে। এটা কিন্তু মোটামুটি 2014তে কিন্তু এর অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিলো, আর 2016 থেকে এখানে এরা যে ডেটটা দিয়েছে সেটা কিন্তু যে তোমার কবে থেকে চালু হয়েছিল সেই ডেটটা দিয়েছে, মানে কার্যকারী ডেটটা দিইনি। সেক্ষেত্রে কিন্তু আমাদের 2014টা সঠিক অ্যান্সার হয়ে যাবে। আর যদি বলে যে কোন বছর থেকে চালু হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু 2016টা সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকের 5তম কোশ্চেন, যে বিশ্বের সর্ববৃহৎ মন্দির কোনটা। ঠিক আছে, তো বিশ্বের সর্ববৃহৎ মন্দির কোনটা, বড়বুদুরের মন্দির, অঙ্কর ভাট নাকি মীনাক্ষী মন্দির নাকি জগন্নাথ মন্দির। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বিশ্বের সবথেকে যে বড় মন্দির সেটা কিন্তু হচ্ছে অঙ্কর ভাটের মন্দির, যেটা কোথায় আছে, যেটা কিন্তু যে কম্বোডিয়া যে শহর, মানে কম্বোডিয়া যে দেশ আছে সেই কম্বোডিয়া দেশের মধ্যে কিন্তু অবস্থিত। আচ্ছা, এই কম্বোডিয়ার যে রাজধানী, সেই কম্বোডিয়ার রাজধানীর নাম কি? কম্বোডিয়ার যে রাজধানী সে নাম, তার নাম কিন্তু হয়ে যাচ্ছে নামপে। ঠিক আছে, নামপে কিন্তু হয়ে যাচ্ছে কম্বোডিয়ার রাজধানী। এই নামপের
নাম্পের যে কম্বোডিয়ার যে অঙ্কর ভাট মন্দির আছে, এটা কিন্তু বিশ্বের মধ্যে সবথেকে বড় মন্দির। আর এটা কোন ভগবানের মন্দির? এটা কিন্তু যে বিষ্ণু ভগবান, ঠিক আছে, সেই বিষ্ণু ভগবানের কিন্তু মন্দির। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 6তম কোশ্চেন, যে জয় জওয়ান জয় কিষাণ এটা কে বলেছিল? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রী নাকি ইন্দিরা গান্ধী? দেখো এই যে তোমার যে স্লোগানগুলো থাকে, সেই স্লোগানগুলো থেকে কিন্তু অনেক সময় পরীক্ষাতে কোশ্চেন দেয়। তো জয় জওয়ান জয় কিষাণ এই যে স্লোগানটা, এই স্লোগানটা কার? তো এটা কিন্তু হয়ে যাবে তোমার যে লাল বাহাদুর শাস্ত্রী, এটা কিন্তু লাল বাহাদুর শাস্ত্রীর একটা স্লোগান। এবার দেখো আমরা ইন্দিরা গান্ধীর একটা বিখ্যাত স্লোগান দেখে নেবো। তো মনে রাখবে ইন্দিরা গান্ধীর কিন্তু একটা বিখ্যাত স্লোগান হয়ে যাচ্ছে গরিবি হাটাও, ঠিক আছে, এটা কিন্তু ইন্দিরা গান্ধীর একটা বিখ্যাত স্লোগান। আচ্ছা জওহরলাল নেহরুর কি? তো মনে রাখবে জওহরলাল নেহরুর কিন্তু হয়ে যাচ্ছে আরাম হারাম হে, ঠিক আছে, আরাম হারাম হে, এটা কিন্তু তোমার হচ্ছে জওহরলাল নেহরুর একটা বিখ্যাত উক্তি। আচ্ছা মহাত্মা গান্ধীর কি? আমরা সকলেই জানি ডু অর ডাই, ঠিক আছে, এটা কোন আন্দোলনের সময় দিয়েছিল? এটা কিন্তু যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালে, সেই সময় কিন্তু গান্ধীজি দ্বারা এই যে স্লোগানটা দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 7তম কোশ্চেন, যে ভারতের প্রথম মহিলা গভর্নর কে? মানে ভারতের কোনো একটা রাজ্যের, মানে স্বাধীনতার পর অর্থাৎ 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর ভারতের কোনো একটা রাজ্যের প্রথম মহিলা গভর্নর বা প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সার কিন্তু এটার হয়ে যাবে সরোজিনী নাইডু। মনে রাখবে সরোজিনী নাইডু কিন্তু স্বাধীন ভারতের প্রথম একটা ভারতীয় রাজ্যের কিন্তু গভর্নর ছিলেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 8তম কোশ্চেন, যে গীত গোবিন্দ রচয়িতাকে? যে গীত গোবিন্দ যে তোমার হচ্ছে গ্রন্থটা আছে, সেই গীত গোবিন্দ গ্রন্থের রচয়িতাকে? তো সঠিক অ্যান্সার কী হবে? ব্যাক টু ব্যাক 4টে অপশনের মধ্যে থেকে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে কবি জয়দেব। আচ্ছা জয়দেব কার সভাকবি ছিল? তো মনে রাখতে হবে কবি জয়দেব কিন্তু যে লক্ষণ সেন, অর্থাৎ বাংলার যে শেষ হিন্দু রাজা ছিলেন লক্ষণ সেন, সেই লক্ষণ সেনের কিন্তু সভাকবি ছিলেন কে? এই জয়দেব। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে দেখো, তোমরা কিন্তু চাইলে ভিডিওটাকে পজ করতে পারো, পজ করে কিন্তু তোমাদের অ্যান্সারগুলো দিতে পারো, তারপর আমার অ্যান্সারের সাথে মিলিয়ে দেখতে পারো। আচ্ছা পদ্মভূষণ পুরস্কার কবে প্রদান করা হয়ে থাকে? কবে থেকে চালু হয়ে থাকে? 1947, 1954, 1950 নাকি 1962? দেখো পদ্মভূষণ কি? পদ্মভূষণ কিন্তু ভারত রাষ্ট্রের কিন্তু থার্ড হাইয়েস্ট অ্যাওয়ার্ড আমরা বলতে পারি, থার্ড হাইয়েস্ট কিন্তু সিভিলিয়ান অ্যাওয়ার্ড, যেটা মানে অর্থাৎ ভারত সরকারের কিন্তু সবথেকে সর্বোচ্চ পুরস্কার, যেটা কিন্তু তোমার সাধারণ মানুষের ক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে, অর্থাৎ সিভিলিয়ান অ্যাওয়ার্ড। সেক্ষেত্রে কিন্তু থার্ড নাম্বারে কে র্যাঙ্ক হচ্ছে? সেক্ষেত্রে কিন্তু থার্ড নাম্বারে র্যাঙ্ক হচ্ছে আমাদের এই পদ্মভূষণ পুরস্কার। সবার প্রথমে কে থাকে? সবার প্রথমে কিন্তু ভারতরত্ন, তারপর পদ্মবিভূষণ, তারপর কিন্তু পদ্মভূষণ এবং চতুর্থ নম্বরে কিন্তু পদ্মশ্রী থাকে। আচ্ছা এবার কোশ্চেনটা কী করেছে? কোশ্চেনটা করেছে এই যে পদ্মভূষণ পুরস্কারটা আছে, এটা কত সাল থেকে চালু হয়েছিল, এটা কিন্তু কোশ্চেন করেছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু 1954 সাল থেকে শুরু হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে দেখো, জিএসটির ফুল ফর্ম কী? তো এটা কিন্তু রিপিটেড কোশ্চেন, তোমাদেরকে কিন্তু আগেও করিয়েছি। সবার প্রথম জিএসটি সম্পর্কে তোমাদের বলে রাখি, এটা কিন্তু 101তম যে সংবিধান সংশোধনী বিল ছিল বা অ্যামেন্ডমেন্ট ছিল, এটা কিন্তু 101তম সংবিধান সংশোধনীতে এসেছিল। আর জিএসটি কিন্তু কী ছিল না, জিএসটি কিন্তু ভারতীয় সংবিধানে 2017 সালের যে 1 জুলাই এই যে ডেটটা আছে, এই ডেট থেকে কিন্তু ভারতে জিএসটি চালু করা হয়েছিল। আর জিএসটির সম্পূর্ণ রূপ কি? জিএসটির সম্পূর্ণ রূপ কিন্তু হয়ে যাচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। আচ্ছা জিএসটি কত প্রকারের হয়ে থাকে? জিএসটির যে রেট সেটা কিন্তু ভারতে 5 প্রকারের, একটা কিন্তু 0% আছে, একটা 5%, একটা 12%, একটা 18% আর একটা কিন্তু 28%। এই যে তোমার স্লোপটা দেখতে পাচ্ছ বা চার্টটা দেখতে পাচ্ছ, এই অনুযায়ী কিন্তু ভারতে জিএসটি কালেক্ট করা হয়ে থাকে। আচ্ছা ভারতের কোন রাজ্য সবার প্রথম জিএসটি কালেক্ট করেছিল, মানে জিএসটি চালু করেছিল? তো সেটা কিন্তু হয়ে যাবে আসাম রাজ্য। এইবার তোমাদের জন্য আমার একটা কোশ্চেন থাকবে। কোশ্চেনটা হচ্ছে যে ভারত সরকার, ঠিক আছে, ইন্ডিয়া কার কাছ থেকে এই যে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের যে ধারণাটা নিয়েছিল, সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে দেখো, ইতিহাস থেকে কোশ্চেন করেছে এবার, যে হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কার করা হয়েছিল? তো সবার প্রথম মনে রাখতে হবে হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিল? তো হরপ্পা সভ্যতা কিন্তু আবিষ্কার করেছিল কে বলো? হরপ্পা সভ্যতা কিন্তু আবিষ্কার করেছিল দয়ারাম সাহানি, ঠিক আছে। অনেকের কিন্তু কনফিউশন হয়ে যায় যে দয়ারাম সাহানির সাথে কিন্তু রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের কনফিউশন হয়ে যায়। তো দেখো যদি হরপ্পা সভ্যতা তোমাদেরকে বলে, সেক্ষেত্রে কিন্তু দয়ারাম সাহানি হয়ে যাবে। সেটা কত সালে? সেটা কিন্তু 1921 সালে হয়ে যাবে। আর যদি তোমাদেরকে বলে মহেঞ্জোদারো সভ্যতা, সেক্ষেত্রে কিন্তু রাখাল দাস বন্দ্যোপাধ্যায় হয়ে যাবে। তো সঠিক অ্যান্সার আমাদের কত হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1921 সালে দয়ারাম সাহানি কিন্তু পাকিস্তানের যে লারকানার প্রদেশ ছিল, সেখান থেকে কিন্তু এই হরপ্পা সভ্যতার যে ধ্বংসাবশেষ, সেটা কিন্তু আবিষ্কার করেছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের 12তম কোশ্চেন, যে খিলজি বংশের প্রতিষ্ঠা
প্রতিষ্ঠাতাকে, দেখো মধ্যযুগীয় যে ইসলাম শাসন থেকে কিন্তু এখান থেকে কোশ্চেন করা হয়েছে। তো খিলজি বংশের প্রতিষ্ঠাতাকে ব্যাক টু ব্যাক 4টে অপশনের মধ্যে থেকে কোনটা সঠিক অ্যান্সার হয়ে যাবে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে খিলজি বংশের প্রতিষ্ঠাতা কিন্তু হয়ে যাচ্ছেন কে? খিলজি বংশের প্রতিষ্ঠাতা কিন্তু হয়ে যাচ্ছে জালালউদ্দিন খিলজি, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জালালউদ্দিন খিলজি, ইনি কিন্তু খিলজি বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে দেখো, আজকে 13তম কোশ্চেন, যে সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? দেখো সবার প্রথম সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল? এটা কিন্তু 1857 সালে সংগঠিত হয়েছিল। আচ্ছা, এই সিপাহী বিদ্রোহ কিন্তু ভারতের প্রথম মহাসংগ্রাম ছিল, এটাকে কিন্তু ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামও কিন্তু বলা হয়ে থাকে। আচ্ছা, এই যে সিপাহী বিদ্রোহ যখন চলছিল তখন ভারতের গভর্নর কে ছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, তখন কিন্তু ভারতের গভর্নর ছিলেন লর্ড ক্যানিং, ঠিক আছে। আর লর্ড ক্যানিং কিন্তু ভারতের প্রথম ভাইসরয়ও ছিলেন, ঠিক আছে। 1957 সালের পরে যখন 1958 সালে কুইন ভিক্টোরিয়া অর্থাৎ রানী ভিক্টোরিয়া যখন ভারতে আসেন, তখন কিন্তু তিনি গভর্নর জেনারেলের যে পোস্টটা ছিল সেটাকে বাদ দিয়ে ভাইসরয় পোস্টটাকে কিন্তু নিয়ে এসেছিলেন। তাই স্বাধীন ভারত নয়, তাই ভারতের প্রথম কিন্তু ভাইসরয় হয়ে যাচ্ছেন লর্ড ক্যানিং। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকে 14 নম্বর কোশ্চেন, যে ভারত ছাড়ো আন্দোলনের ডাক কবে দেওয়া হয়? তো এই কোশ্চেনটা তো তোমাদের একটু আগেই বললাম যখন গান্ধীজি সম্পর্কে তোমাদের এই ফ্যাক্টটা বলছিলাম। তো সঠিক অ্যান্সার কী হবে এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা তোমাদের জন্য আর একটা HW থাকলো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দেখো তোমরা কিন্তু কমেন্টগুলোকে ঠিকঠাকভাবে করবে যাতে কিন্তু আমিও বুঝতে পারবো, প্লাস তোমরা নিজেরাও বুঝতে পারবে যে অন্যদের থেকে তোমাদের প্রিপারেশন কতটা এগিয়ে বা পিছিয়ে আছে। তো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের 15তম কোশ্চেন, যে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ কোথায় গঠন করেন? তো আমরা সকলে জানি আজাদ হিন্দ যে ফৌজ ছিল সেই আজাদ হিন্দ ফৌজ কে তৈরি করেছিলেন? তো এটা কিন্তু সুভাষচন্দ্র বসু তৈরি করেছিল। তো এটা কত সালে তৈরি করা হয়েছিল? এটা কিন্তু তৈরি করা হয়েছিল যে 1943 সালে এটা কিন্তু তৈরি করা হয়েছিল, ভুল লেখা হয়ে গেল, এটা 1943 নয়, এটা কিন্তু তৈরি করা হয়েছিল 1941 সালে, ঠিক আছে। তো 1941 সালে কিন্তু এই আজাদ হিন্দ ফৌজ তৈরি করা হয়েছিল। আর এটা কোথায় তৈরি করা হয়েছিল? এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু ভারতের বাইরে সিঙ্গাপুরে কিন্তু তৈরি করা হয়েছিল আজাদ হিন্দ ফৌজটা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকে তোমার জিওগ্রাফি থেকে কোশ্চেনগুলো দেখে নাও এবার। আজকে 16তম কোশ্চেন, যে ভারতের বৃহত্তম কৃষি উৎপাদনকারী রাজ্য কোনটা? মানে অর্থাৎ ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি তোমার চাষবাস করা হয়ে থাকে? বিহার বলেছে, পশ্চিমবঙ্গ বলেছে, উত্তরপ্রদেশ বলেছে, আর পাঞ্জাব বলেছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভারতের সবথেকে বেশি কৃষিজ জমি বা ফাঁকা জমি কোথায় আছে? তো এটা কিন্তু উত্তরপ্রদেশে আছে। তাই উত্তরপ্রদেশে কিন্তু সবথেকে বেশি কৃষি হয়ে থাকে বা সবথেকে বেশি কিন্তু এগ্রিকালচার উত্তরপ্রদেশেই হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকে 17তম কোশ্চেন, যে থর মরুভূমি কোন রাজ্যে অবস্থিত? তো খুব ইজি একটা কোশ্চেন, এই কোশ্চেনের অ্যান্সার আমি দেবো না, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। ভারতের একমাত্র ডেজার্ট কিন্তু হয়ে যাচ্ছে এই থার্ড ডেজার্ট, যেটা কোন রাজ্যে আছে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের 18তম কোশ্চেন, যে পাট চাষের জন্য কোন নদীর উপত্যকা সবথেকে বিখ্যাত? অর্থাৎ যে পাট চাষের জন্য বা জুট কাল্টিভেশনের জন্য, পাটকে ইংলিশে জুট বলা হয়, তো জুট কাল্টিভেশনের জন্য কোন নদীর মোহনা বা কোন নদীর উপত্যকা সবথেকে বেশি কার্যকরী? গঙ্গা, ব্রহ্মপুত্র নাকি মহানদী? আর লাস্ট অপশান যেটা বলেছে সেটা কি বলেছে? যমুনা। তো সঠিক অ্যান্সার কী হবে? তো মনে রাখতে হবে জুট কাল্টিভেশনের জন্য সবথেকে ভালো যে নদী বা সবথেকে ভালো যে নদী উপত্যকা সেটা কিন্তু হয়ে যাচ্ছে গঙ্গা উপত্যকা, ঠিক আছে। গঙ্গা নদীর উপত্যকাতেই কিন্তু সবথেকে বেশি পাট চাষ হয়ে থাকে। আর মনে রাখবে পশ্চিমবঙ্গ কিন্তু পাট চাষে পুরো ওয়ার্ল্ডের ভেতরে প্রথম স্থান অধিকার করে। পশ্চিমবঙ্গ পুরো ওয়ার্ল্ডের ভেতরে কিন্তু পাট চাষের জন্য সবথেকে বেশি পাট চাষের জন্য ওয়ার্ল্ডে কিন্তু 1 নম্বরে আছে পশ্চিমবঙ্গ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের 19তম কোশ্চেন, যে ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি বাঁধ আছে? সবথেকে বেশি বাঁধ মানে কি? এখানে বাঁধ মানে কিন্তু হয়ে যাচ্ছে ড্যাম। তো ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি ড্যাম আছে? মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক নাকি অন্ধ্রপ্রদেশ? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভারতের সবথেকে বেশি বাঁধ আছে কিন্তু মহারাষ্ট্র রাজ্যে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের 20তম কোশ্চেন, যে চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? এগেন কিন্তু খুব সোজা একটা কোশ্চেন, এগেন কিন্তু এর অ্যান্সার আমি দেবো না, এটা কিন্তু তোমরা আমাকে জানাবে। তো চিল্কা হ্রদটা কোথায়, কোন রাজ্যে অবস্থিত সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 21তম কোশ্চেন, সায়েন্সের কোশ্চেন কিন্তু এখান থেকে শুরু হয়ে যাচ্ছে। দেখো কি বলেছে, আলোর গতি কত? আলোর গতি কত? এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশনের মধ্যে থেকে কোনটা সঠিক অ্যান্সার হয়ে যাবে? দেখো লাইটের স্পিড কিন্তু ভ্যাকিউম, সবার প্রথম মনে রাখতে হবে আলো চলার জন্য কিন্তু কোনো রকম মাধ্যমের প্রয়োজন হয় না, এটা কিন্তু ভ্যাকিউমে চলতে পারে। আর আলোর স্পিড ভ্যাকিউমে কত হয়ে থাকে? এটা কিন্তু হয়ে থাকে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটাকে যদি আমরা তোমার নর্মালি লিখি তাহলে 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড, এটা কিন্তু আলোর গতিবেগ। 3 লাখ কিলোমিটার নয়, 3 লাখ মিটার কিন্তু পার সেকেন্ড, এটা কিন্তু হয়ে যাচ্ছে আলোর গতিবেগ। নেক্সট কোশ্চেন আমরা
দেখে নেবো 3 লাখ না, সরি 3 লাখ কিলোমিটারই হবে, মিটার হবে না, 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড, এটা কিন্তু আলোর গতিবেগ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 21তম কোশ্চেন কী বলেছে, সরি আজকের 22তম কোশ্চেন কী বলেছে, যে কোন মাপক যন্ত্র তাপমাত্রা মাপে। তো এগেইন কিন্তু আরেকটা খুব সোজা কোশ্চেন, ব্যাক টু ব্যাক 4টে অপশনের মধ্যে থেকে কোনটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো সঠিক অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাবে থার্মোমিটার। এই থার্মোমিটার দিয়ে কী করা হয়, থার্মোমিটার দিয়ে কিন্তু আমাদের কোনো বস্তুর তাপমাত্রা মাপা হয়ে থাকে। ব্যারোমিটার দিয়ে কী করা হয়, ব্যারোমিটার দিয়ে কিন্তু যে বায়ুর চাপ মাপা হয় বা এয়ারের যে প্রেশার, সেটা কিন্তু ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়ে থাকে। অ্যামমিটারের সাহায্যে কী মাপা হয়, অ্যামমিটারের সাহায্যে কিন্তু কোনো একটা তোমার হচ্ছে পরিবাহীর মধ্যে কত পরিমাণে কারেন্ট প্রবাহিত হচ্ছে, বা এখানে আমরা বলতে পারি কারেন্ট, সেই কারেন্টের ফ্লো কিন্তু মাপা হয় অ্যামমিটার যন্ত্রের সাহায্যে। এবার স্পিডোমিটার দিয়ে কী হয়, কী মাপা হয়, সেটা তোমরা আমাকে কমেন্টে থাকবে, এটা কিন্তু কমেন্টে জানাবে, এটা তোমাদের জন্য আরেকটা HW থাকলো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 23তম কোশ্চেন কী বলেছে, যে কোন তরঙ্গ শুনতে পাওয়া যায় না, অর্থাৎ কোন তরঙ্গ আমরা শুনতে পাই না, কোন সাউন্ডকে আমরা শুনতে পাই না। দেখো অডিয়েবল সাউন্ডের ক্ষেত্রে কী হয়ে থাকে, মনে রাখবে যদি শব্দ তরঙ্গের যে কম্পাঙ্ক সেটা যদি তোমার 20 হার্টজের কম হয়, সেটাকেও কিন্তু আমরা শুনতে পাই না। যদি শব্দ তরঙ্গ 20 হার্টজের মধ্যে থেকে 20K হার্টজের মধ্যে থাকে, অর্থাৎ 20,000 হার্টজের মধ্যে থাকে, তাহলে সেটাকে আমরা শুনতে পাই, যেটাকে অডিয়েবল সাউন্ড বলে। আবার শব্দ তরঙ্গ যদি তোমার হচ্ছে 20K হার্টজের বেশি হয়, তাহলেও কিন্তু আমরা সেটাকে শুনতে পাই না। আচ্ছা, এটাকে কি বলে, এটাকে কিন্তু ইনঅডিবল সাউন্ড বলে বা শ্রুতিগোচর শব্দ বলে। এটাকে কি বলে, এটাকে কিন্তু শ্রুতিশ্রাব্য বা অতিশ্রাব্য তরঙ্গ বলা হয়, আর এটাকে কিন্তু তোমার হচ্ছে শ্রাব্য তরঙ্গ বলা হয়। তো সঠিক অ্যান্সার কী হবে, এখানে অ্যাকর্ডিং টু অপশান কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অতিশ্রাব্য তরঙ্গ, বা যেটাকে কিন্তু তোমার হচ্ছে কী বলা হয়, আলট্রাসনিক সাউন্ডও বলা হয় ইংলিশে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকে 24তম কোশ্চেন, যে নিউটনের প্রথম সূত্র কিসের ওপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে, বল, ভর, বিশ্রামের প্রবণতা নাকি গতি পরিবর্তন। দেখো নিউটনের যে ফার্স্ট ল আছে, ফার্স্ট ল অফ নিউটন কী বলে, ফার্স্ট ল অফ, এটা কিন্তু তোমার ফার্স্ট হয়ে যাবে, ঠিক আছে, এক সেকেন্ড এখানে একটু লেখাটা ভুল হয়ে গেল। তো ফার্স্ট ল অফ নিউটন কী বলে, ফার্স্ট ল অফ নিউটন কিন্তু বলে কোনো বস্তুর ওপরে যদি আমরা বল প্রয়োগ না করি, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির এবং সচল বস্তু কিন্তু সারা জীবন সচল থাকবে। তো এটা কিন্তু হয়ে যাচ্ছে নিউটনের ফার্স্ট ল। আর নিউটনের ফার্স্ট ল আমাদেরকে কিসের ধারণা দেয়, নিউটনের ফার্স্ট ল কিন্তু আমাদেরকে জাড্য বা জড়তার ধারণা প্রদান করে থাকে। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বিশ্রামের প্রবণতা, যেটাকে কিন্তু আমরা জাড্য বা জড়তা বলে থাকি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে, যে ক্ষমতার একক কী। দেখো ইউনিট চ্যাপ্টার কিন্তু সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই তোমাদের যে কোনো পরীক্ষাতে, তোমাদের গ্রুপ ডি পরীক্ষাতেও বলতে পারো, বা এনটিপিসির যে তোমার আন্ডার গ্র্যাজুয়েট যে পরীক্ষা যেটা কিন্তু তোমাদের সামনে আছে, তো সেই পরীক্ষাতেও কিন্তু তোমার হচ্ছে একক থেকে কিন্তু সায়েন্সের খুব হট টপিক একটা, যেখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। তো ক্ষমতার একক কী, তো মনে রাখতে হবে ক্ষমতার একক কিন্তু ওয়াট। এখানে আমরা বাদ বাকি যেগুলো আছে সেগুলোর একক একবার দেখে নেব। দেখো ওহম কিসের একক, তো মনে রাখতে হবে ওহম কিন্তু হয়ে যাচ্ছে রোধের একক। অ্যাম্পিয়ার কিসের একক, অ্যাম্পিয়ার কিন্তু হয়ে যাচ্ছে কারেন্টের একক। আর ভোল্ট কিসের একক, ভোল্ট কিন্তু হয়ে যাচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, বা যেটাকে পিডি বলে, আর যেটাকে কিন্তু তোমার বিভব পার্থক্য বলা হয়, সেই বিভব পার্থক্যের একক কিন্তু হয়ে যাচ্ছে ভোল্ট। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে, যে জলের রাসায়নিক সংকেত কী। এগেইন কিন্তু একটা একদম সোজা কোশ্চেন বলতে পারো, তো এটা আমি তোমাদেরকে বলবো না, তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে, সায়েন্স থেকে আরেকটা কোশ্চেন, পিরিয়ডিক টেবিল থেকে কোশ্চেনটা তোমরা বলতে পারো, যে সবথেকে হালকা ধাতু কোনটা, অ্যাকর্ডিং টু অপশান সবথেকে হালকা ধাতু কোনটা। তো সঠিক অ্যান্সার কী হবে, আমাদের পর্যায় সারণীর সবথেকে হালকা ধাতু কিন্তু হয়ে যাচ্ছে লিথিয়াম। এটা কিন্তু একটা ক্ষারীয় ধাতু, ঠিক আছে, লিথিয়াম কিন্তু একটা ক্ষারীয় ধাতু। আচ্ছা, লিথিয়ামের যে পারমাণবিক সংখ্যা, সেই পারমাণবিক সংখ্যা কত, তো এটার পারমাণবিক সংখ্যা কিন্তু হয়ে যাচ্ছে 3। আমরা যদি এটাকে ইলেকট্রনিক কনফিগারেশন করি, তাহলে কী পাবো, 2 আর 1, অর্থাৎ এটা দেখেও কিন্তু আমরা বুঝতে পারি যে এটা কোন গ্রুপে আছে, আর কিন্তু তোমার কত নম্বর পর্যায়ে আছে। দেখো যতগুলো সেল নাম্বার থাকে সেটা কিন্তু তার পর্যায়কে ডিনোট করে। এখানে কিন্তু দুটো সেল আছে, এই একটা সেল আর এই একটা সেল, অর্থাৎ এটা কি করবে, এটা কিন্তু এর পর্যায়কে ডিনোট করবে, অর্থাৎ এটা কত নাম্বার পর্যায়ে আছে, তো এটা কিন্তু 2 নাম্বার পর্যায়ে আছে। আচ্ছা, আর কত নাম্বার শ্রেণীতে আছে, লাস্ট কক্ষে যে কটা তোমার হচ্ছে ইলেকট্রন থাকে সে কিন্তু সেই শ্রেণীতে অবস্থিত, অর্থাৎ লাস্ট কক্ষে একটা ইলেকট্রন আছে, তাই এটা কিন্তু গ্রুপ 1 বা শ্রেণী 1-এ অবস্থিত। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকের 28তম কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের জন্য আমার একটা হোমওয়ার্ক থাকবে, যে এই যে ম্যাগনেসিয়াম যার পারমাণবিক সংখ্যা 12, আর এই যে সোডিয়াম যার পারমাণবিক সংখ্যা 11, আর হাইড্রোজেন যার পারমাণবিক সংখ্যা 1, এই যে 3টে এলিমেন্ট বা 3টে তোমার হচ্ছে পদার্থ আছে, এই 3টে পদার্থই কোন শ্রেণীতে
আর তোমার হচ্ছে কোন পর্যায়ে থাকবে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এখান থেকে কিন্তু বুঝতে পারবো যে তোমাদের সায়েন্সের ডেপথ কতটা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 28তম কোশ্চেন, যে পিএইচ স্কেলে জলের মান কত। তো এখানে আমরা পিএইচ স্কেলটা প্রথমে এঁকে নিই। তো পিএইচ স্কেলে কি হয়, পিএইচ স্কেলে কিন্তু 0 থেকে 14 পর্যন্ত রিডিং থাকে, যেখানে কিন্তু 7-এর কম হলে সেটা কি হয়, 7-এর কম হলে কিন্তু সেটা অ্যাসিডিক হয়ে থাকে, আর যদি 7-এর বেশি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা বেসিক হয়ে থাকে। আর 7 হলে কি হয়, 7 হলে কিন্তু নিউট্রাল হয়ে থাকে। জল কিন্তু একটা নিউট্রাল, তাই জলের তোমার পিএইচ মান কত হবে, জলের পিএইচ মান কিন্তু 7 হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 29তম কোশ্চেন, যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত। খুব সোজা একটা কোশ্চেন। তো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কিন্তু হয়ে যাচ্ছে 8। আচ্ছা 6 কার, 6 কিন্তু হয়ে যাচ্ছে কার্বন, কার্বনের পারমাণবিক সংখ্যা কিন্তু হয়ে যাচ্ছে 6। 7 কার, 7 কিন্তু হয়ে যাচ্ছে যে নাইট্রোজেন থাকে, সেই নাইট্রোজেনের যে পারমাণবিক সংখ্যা সেটা কিন্তু হয়ে যাচ্ছে 7। 8 তো বলেই দিলাম, আমাদের সঠিক অ্যান্সার তোমার হচ্ছে নাইট্রোজেন। আর 9-এর কার, 9-এর মনে রাখবে 9 কিন্তু তোমার হয়ে যাচ্ছে যে ফ্লুরিন থাকে, যে ফ্লুরিন গ্যাস থাকে, সেই ফ্লুরিন গ্যাসের কিন্তু যে পারমাণবিক সংখ্যা সেটা কিন্তু হয়ে যাচ্ছে 9। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 30তম কোশ্চেন, যে কোন গ্যাসটি ডালায় ফোলানো হয়ে থাকে। ঠিক আছে, কোন গ্যাসটি তোমার হচ্ছে ডালায় ফোলানো হয়ে থাকে। এখানে একটু মনে হচ্ছে কোন গ্যাসটি, এখানে এটা ডালাই মানে এখানে তোমার এটা মনে হচ্ছে কোনো রকম প্রিন্টিং মিস্টেক হয়েছে। এটা তোমার আসলে গ্যাস বেলুন হবে। ঠিক আছে, গ্যাস বেলুনে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, গ্যাস বেলুনে, কোন গ্যাসটা তোমার গ্যাস বেলুনে ব্যবহার করা হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হিলিয়াম। হিলিয়াম গ্যাস কিন্তু গ্যাস বেলুনে ব্যবহার করা হয়ে থাকে। তার কারণ কি, হিলিয়াম গ্যাস কিন্তু অনেক বেশি হালকা হয়ে থাকে, সেই কারণের জন্য কিন্তু এটা গ্যাস বেলুনে ব্যবহার করা হয়ে থাকে। এবারে অ্যান্সারটা দেখবো, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই কোশ্চেনটা ঠিক আছে কিনা। তো অ্যান্সারটা দেখো কী আছে, অ্যান্সার হিলিয়ামই আছে। তাই এটাকে তোমরা কি করে নেবে, এটাকে তোমরা হচ্ছে গ্যাস বেলুন করে নেবে। ঠিক আছে, এটা কিন্তু তোমরা গ্যাস বেলুন করে নেবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 31তম কোশ্চেন কি বলেছে, যে রক্তে অক্সিজেন পরিবহন কে করে। ঠিক আছে, যে রক্ত থাকে, আমাদের যে ব্লাড থাকে, সেই ব্লাডে অক্সিজেন পরিবহন কে করে থাকে। তো মনে রাখবে, ব্লাডে কিন্তু তোমার 3 ধরনের কণা বা দেখতে পাওয়া যায়। একটাকে কি বলে, একটাকে কিন্তু আরবিসি বলে, যেটাকে আমরা লোহিত রক্তকণিকা বলি। একটাকে বলে হচ্ছে ডাব্লিউবিসি, যেটাকে হোয়াইট ব্লাড কর্পোরেশন বলে, যেটাকে আমরা শ্বেত রক্তকণিকা বলি। আর একটা কিন্তু থাকে প্লেটলেট। ঠিক আছে, যেটাকে আমরা অনুচক্রিকা বলে থাকি। ঠিক আছে, তো রক্তের মধ্যে অক্সিজেন পরিবহন করে কে, তো মনে রাখবে রক্তের মধ্যে কিন্তু অক্সিজেন পরিবহন করে থাকে যে আমাদের লোহিত রক্তকণিকা আছে, এটা কিন্তু রক্তের মধ্যে অক্সিজেন পরিবহন করে থাকে। আচ্ছা প্লেটলেট কি করে, প্লেটলেট কিন্তু রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে থাকে কিন্তু এই প্লেটলেট। শ্বেত রক্তকণিকা কি করে, রোগ জীবাণু ধ্বংস করতে কিন্তু সাহায্য করে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 32তম কোশ্চেন কি বলেছে, যে মানবদেহে কিডনি সংখ্যা কত। এগেইন কিন্তু খুব সোজা একটা কোশ্চেন, এরকম কোশ্চেনও কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে। পরীক্ষাতে দেখো তোমাদের 40টা কোশ্চেন থাকবে, 40টাই কিন্তু যে খুব একেবারে হার্ড থাকবে সেরকম নয়, তোমাদের কিন্তু ইজি থাকবে। ঠিক আছে, তারপর বলতে পারো মডারেট থাকবে, আর একদম কিন্তু তোমার হচ্ছে হার্ড থাকবে। আর এই কোশ্চেনগুলো কিন্তু ভেরি ইজি কোশ্চেন। তো এর অ্যান্সার আমি জানাবো না, তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 33তম কোশ্চেন কি বলেছে, যে কোন হরমোন রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ করে। তো সবাই অ্যান্সার করো। এই ধরনের কোশ্চেন তো তোমাদেরকে আগেও করেছি, মানে এই কোশ্চেনটাই তোমাদের কিন্তু রিপিটেড কোশ্চেন। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে ইনসুলিন হরমোন থাকে, সেই ইনসুলিন হরমোন কিন্তু তোমাদের কি করে, তোমাদের কিন্তু রক্তে যে ব্লাড সুগার থাকে, সেই ব্লাড সুগারের মাত্রাকে কিন্তু কন্ট্রোল করে থাকে এই ইনসুলিন হরমোন। এবার দেখো এখানে অ্যাড্রিনালিন আছে, এই অ্যাড্রিনালিনকে কেমন হরমোন বলে, এটাকে কিন্তু আপাতকালীন হরমোন বলা হয়ে থাকে। ঠিক আছে, আপাতকালীন হরমোন বলা হয়ে থাকে। আচ্ছা থাইরক্সিন কোথা থেকে নিঃসৃত হয়, তো আমাদের বডির যে থাইরয়েড গ্ল্যান্ড আছে, সেই থাইরয়েড গ্ল্যান্ড থেকে কিন্তু এই যে থাইরক্সিন যে হরমোনটা আছে, এটা কিন্তু বেরিয়ে থাকে। ঠিক আছে, ইস্ট্রোজেনটা কি, ইস্ট্রোজেন কিন্তু মহিলাদের ক্ষেত্রে যে তোমার বলতে পারো মহিলাদের ক্ষেত্রে যে প্রজনন হরমোন, সেটা কিন্তু ইস্ট্রোজেন হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 34তম কোশ্চেন, যে অ্যান্টিবায়োটিক কে আবিষ্কার করেন। দেখো পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক কোনটা, পৃথিবীর প্রথম যে অ্যান্টিবায়োটিক সেটা কিন্তু হয়ে যাচ্ছে পেনিসিলিন। ঠিক আছে, যেটা কিন্তু তোমার পেনিসিলিন, যেটা কোন গাছ থেকে পাওয়া গেছিলো, যেটা কিন্তু পেনিসিলিয়াম নোটাটাম গাছ থেকে পাওয়া গেছিলো। আর এই পেনিসিলিন কি আবিষ্কার করেছিল, তো আবিষ্কার করেছিলেন কিন্তু আলেকজান্ডার ফ্লেমিং। ঠিক আছে, আলেকজান্ডার ফ্লেমিং কিন্তু 1928 সালে পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। তাই সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আলেকজান্ডার ফ্লেমিং।
নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 35তম কোশ্চেন, যে সরীসৃপের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে। দেখো মনে রাখবে, যদি তোমার হচ্ছে ম্যামেল বলে, ঠিক আছে, যদি তোমাদের ম্যামেল বা স্তন্যপায়ী বলে, সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড থাকে। যদি তোমাদেরকে রেপটাইল বলে, অর্থাৎ তোমাদেরকে সরীসৃপ বলে, যেটা আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, তো সেটা কিন্তু হয়ে যাবে 3। তো সঠিক অ্যান্সার কিন্তু 3 হয়ে যাবে। আচ্ছা, যদি তোমাদেরকে ফিশ বলে, অর্থাৎ মাছ বলে, মাছের কিন্তু 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড হয়ে থাকে। আচ্ছা, সরীসৃপের মধ্যে কিন্তু একটা বিকল্প আছে। বিকল্প কি? বিকল্প কিন্তু হয়ে যাচ্ছে কুমির। কুমির কিন্তু সরীসৃপ হওয়া সত্ত্বেও কুমিরের কিন্তু 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, দেখো মিক্সড কিছু কোশ্চেন। এবার দেখো, বিশ্বব্যাপী ওয়ার্ল্ড ওয়াটার ডে কবে পালন করা হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে ওয়ার্ল্ড ওয়াটার ডে, সেটা কিন্তু 22শে মার্চ তারিখে পালন করা হয়ে থাকে। এবার দেখো, এই 22শে মার্চ তারিখে তো ওয়ার্ল্ড ওয়াটার ডে পালন করা হয়ে থাকে, কিন্তু ওয়ার্ল্ড যে তোমার হচ্ছে ওয়ার্ল্ড আর্থ ডে, ঠিক আছে, ওয়ার্ল্ড আর্থ ডে, বা আমরা এখানে আর্থ ডেও বলতে পারি। তো এই আর্থ ডে কবে অবজার্ভ করা হয়ে থাকে? এটা কিন্তু অবজার্ভ করা হয়ে থাকে 22শে এপ্রিল, ঠিক আছে। এবার দেখো, এপ্রিলের পরে কি আসবে? এপ্রিলের পরে তোমার হচ্ছে মে আসবে। তো 22শে মেতে কোন দিন পালন করা হয়ে থাকে? তো মনে রাখবে, 22শে মেতে কিন্তু যে বায়োডাইভার্সিটি ডে আছে, অর্থাৎ যে তোমার জৈব বিচিত্রতা ডে, সেটা কিন্তু বায়োডাইভার্সিটি ডে, এটা কিন্তু 22শে মে পালন করা হয়ে থাকে। তো আমাদের সঠিক অ্যান্সার তো হয়ে যাচ্ছে 22শে মার্চ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, যে ইউএনডিপির সম্পূর্ণ নাম কি। তো ব্যাক টু ব্যাক 4টা অপশনের মধ্যে থেকে কোনটা সঠিক অ্যান্সার হয়ে যাবে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান এ, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ঠিক আছে, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটাই কিন্তু তোমার হচ্ছে ইউএনডিপির সম্পূর্ণ নাম। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 38তম কোশ্চেন, যে ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোনটা। তো এগেইন স্ট্যাটিক জিকে থেকে কিন্তু একটা কোশ্চেন দিয়েছে। তো মনে রাখবে, ভারতের প্রথম যে ন্যাশনাল পার্ক, সেটা কিন্তু হয়ে যাচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক। তো এটা কোথায় আছে? এটা কিন্তু উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত, ঠিক আছে, এটা কিন্তু উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। দেখো, সুন্দরবন কোথায় আছে? সুন্দরবন কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে। কানহা কোথায় আছে? এটা কিন্তু যে মধ্যপ্রদেশ, এটা কিন্তু মধ্যপ্রদেশের খুব ফেমাস একটা টাইগার রিজার্ভ। তো এটা কিন্তু মধ্যপ্রদেশে আছে কানহা, যে তোমার ন্যাশনাল পার্কটা, ঠিক আছে। আচ্ছা, অপশান 4 দেখি, বান্দিপুর কোথায় আছে। তো বান্দিপুর যে ন্যাশনাল পার্ক আছে, এটা কিন্তু কর্ণাটকে অবস্থিত, ঠিক আছে, কর্ণাটকে কিন্তু এটা অবস্থিত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 39তম কোশ্চেন কি বলেছে, যে সৌরজগতের সবথেকে বড় গ্রহ কোনটা। এগেইন খুব ইজি একটা কোশ্চেন। তো এর অ্যান্সার কিন্তু তোমরা জানাবে, এটা কিন্তু তোমাদের জন্য এগেইন একটা HW থাকলো। নেক্সট কোশ্চেন তথা আজকের লাস্ট কোশ্চেন আমরা দেখে নেবো কী বলেছে, যে কোভিড-19 ভাইরাস প্রথম ধরা কোথায় পড়ে। দেখো, এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বলা ভুল হবে, এটা কিন্তু এক প্রকারের স্ট্র্যাটেজিকেই বলতে হবে। তো কোভিড-19 ভাইরাস এটা সবার প্রথম কোন দেশে ধরা পড়েছিল? এটা কিন্তু সবার প্রথম ধরা পড়েছিল চীনে, ঠিক আছে। অনেকে কিন্তু এটাকে চাইনিজ ভাইরাসও বলে থাকেন। তো এই যে কোভিড-19 যেটা আছে, তো এই কোভিড-19-এর সম্পূর্ণ রূপ কি? সম্পূর্ণ রূপ কিন্তু হয়ে যাচ্ছে করোনা ভাইরাস ডিজিজ, ঠিক আছে, করোনা ভাইরাস ডিজিজ, করোনা ভাইরাস ডিজিজ। আচ্ছা, এখানে এই যে 19টা কেন? এটা কিন্তু 2019-এ সবার প্রথম হিট করেছিল, সেই কারণের জন্য কিন্তু এটাকে করোনা ভাইরাস ডিজিজ 19 বা কোভিড-19 19 বলা হয়ে থাকে। তো আজকে এই অবধি ছিল। তো আউট অফ 40 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে অন্য আরেকজনের থেকে যে কমেন্ট করবে তার থেকে তোমরা কতটা এগিয়ে আছো বা পিছিয়ে আছো। নিজেদের কাছে ফেয়ার থাকার চেষ্টা করবে, এভাবে কিন্তু আমাকে জানাবে যে তোমাদের কতটা অ্যান্সার তোমরা করতে পারলে, ঠিক আছে। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে ভিডিও চ্যানেলে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। এইভাবে সাপোর্টিভ থেকো, যাতে আগামী দিনে আরও তোমাদের জন্য উপকারী বা তোমাদের এক্সাম ওরিয়েন্টেড আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি, মক টেস্টের আয়োজন করতে পারি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।